বাবা, মাকে এভাবে আর মারবেন না। আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব আজকের মধ্যেই। মাকে ছেড়ে দেন আপনি। আমি আপনার পায়ে পড়ি। আপনি আপনার নতুন বউকে নিয়ে থাকেন। আমরা মা মেয়ে চলে যাব। কান্না করতে করতে বাবার পা ধরে কাকতি মিনতি করছে আঁচল। কিন্তু নিষ্ঠুর বাবা আঁচলের কথা যেন কানেই তুলছে না। কোমর থেকে বেল্ট খুলে আঘাত করছে নয়না বেগমকে। আর তিনি ব্যথায় চিৎকার করতে থাকে। পাশেই দাঁড়িয়ে আছে আঁচলের সৎমা মেহের। বেল্টের আঘাতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে নয়না বেগম। রাগে গজগজ করতে করতে অন্য রুমে চলে গেল আঁচলের বাবা রাজীব সাহেব। জ্ঞানহীন নিথর দেহটা পড়ে আছে মেঝেতে। আঁচল কান্না করতে করতে তার মাকে নিজের বুকে জড়িয়ে রাখে। রাজীব সাহেবের পেছনে চলে যায় আঁচলের নতুন সৎমা। তাদের সংসার আগে এমন ছিল না। হাসি খুশিতে ভরে ছিল এই সংসার। রাজীব সাহেব ভালোবেসে বিয়ে করেন নয়না বেগমকে। তাদের বিয়ের 2 বছরের মাথায় জন্মগ্রহণ করে আঁচল। খুব ভালোই ছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে রাজীব সাহেব বিয়ে করে নিয়ে আসে মেহেরকে, পরিবারের কাউকে না জানিয়ে। যেখানে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, সেখানে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেনি রাজীব সাহেব। মেয়ের এই সংসারে আসার পর থেকেই শুরু হয় রাজীব সাহেবের অত্যাচার। রাজীব সাহেবের আচরণ কেমন যেন পাল্টে গিয়েছে। রাজীব সাহেব যে মেয়েকে কখনো বকাঝকা করেনি, আর সেই মেয়ের গায়ে হাত তুলতেও তার হাত কাঁপে না আজকাল। যে স্ত্রীর সাথে কখনো রাগী কণ্ঠে কথা বলেনি, সেই স্ত্রীকে আজকে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এদিকে আঁচল তার মায়ের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু জ্ঞান ফিরে আসছে না। একা মেয়ে কী করবে বুঝতে পারছে না। বাবার এমন অত্যাচার যেন কিছুতেই মেনে নিতে পারছে না আঁচল। আঁচল আর কোনো উপায় না পেয়ে তার বাবার রুমে দৌড়ে চলে গেল। রাজীব সাহেব রুমের ভিতরে বসে সিগারেট খাচ্ছে। আঁচলকে রুমের ভিতরে আসতে দেখে আধো খাওয়া সিগারেটটা পা দিয়ে মারিয়ে দাঁড়িয়ে যায় রাজীব সাহেব। তুই আমার রুমে কেন এসেছিস? বাবা, মায়ের অবস্থা ভালো না। মা অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান ফিরছে না। মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে একটু সাহায্য করুন। আমি পারবো না। তোর মা কিছুক্ষণ পরই ঠিক হয়ে যাবে। এখন আমার সামনে থেকে চলে যা। বাবা, একদম চুপ। আমি আজকের পর থেকে তোর বাবা না। আমার সামনে থেকে চলে যা, না হলে তোর অবস্থা তোর মায়ের মতোই হবে। বাহ, আপনি অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। একটা বাইরের মহিলার জন্য আজ আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন? আঁচলের কথাটা শুনে মেহের বেগম এসে আঁচলের চুল টেনে ধরে। তুই কি বললি? তোর এত বড় সাহস! তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি বাইরের মানুষ? আরে, তোরা যে এতদিন খেতে পেয়েছিস সেটাও আমার অবদান। মেহের বেগম এত জোরে আঁচলের চুল টেনে ধরেছে যে আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। এটা রাজীব সাহেব লক্ষ্য করে, কিন্তু আজ সে যেন অন্ধ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আঁচল কান্না করতেন রাজীব সাহেব সহ্য করতে পারতেন না। কিন্তু আজ তার এত পরিবর্তন কেন? সে দেখেও না দেখার ভান করে আছে। আঁচল করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। মেহের আঁচলের চুলের মুঠি ধরে বলল, আজকের মধ্যে তোরা মা মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার মাকে নিয়ে এই অবস্থায় কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। জাহান্নামে যা, কিন্তু আমার এ বাড়িতে আর না। এই কথা বলে আঁচলকে ছুঁড়ে ফেলে দেয় মেহের। আঁচল তার বাবার দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে নয়না বেগম। আঁচল তার মায়ের মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে নয়না বেগমের। মা, আমরা আর এই বাড়িতে থাকবো না। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নয়না বেগম কোনো কথা বলতেও পারছে না। অবস্থা খারাপ দেখে আঁচল দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় সে গাড়ি খুঁজতে শুরু করে। সে একটা সিএনজি এনে সেটা সামনে দাঁড়িয়ে যায়। চলন্ত সিএনজির সামনে দাঁড়িয়ে যায়। একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে বলল, এই মেয়ে, কী হয়েছে তোমার? একটু হলে তো তুমিও মরতে আর আমাকেও মারতে। এভাবে গাড়ির সামনে চলে এলে কেন? আঙ্কেল, আমার মা খুব অসুস্থ। ওনাকে এক্ষুনি একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। প্লিজ আমাকে সাহায্য করুন। কোথায় তোমার মা? বাসায় আছে। ঠিক আছে, চলো। লোকটা আঁচলের সাথে বাসার ভিতরে চলে গেল। গিয়ে দেখে নয়না বেগম এখনও মেঝেতে পড়ে আছে। এটা দেখে সে বলল, তোমার মায়ের এই অবস্থা হলো কিভাবে? আপনাকে আমি পরে সব কথা বলবো। আগে আমার মাকে নিয়ে হাসপাতালে চলুন, না হলে আমার মাকে আর বাঁচাতে পারবো না। আঁচলের কান্না আর নয়না বেগমের অবস্থা দেখে লোকটার মনে মায়া হয়। সে আর কোনো কথা না বলে নয়না বেগমকে কোলে তুলে নিজের গাড়িতে নিয়ে যায়। তারপর একটা হাসপাতালের সামনে নিয়ে যায়। উনি আবার কোলে তুলে নয়না বেগমকে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। ডাক্তার নয়না বেগমকে দেখতে থাকে আর বাইরে বসে আছে আঁচল। ড্রাইভার লোকটা আঁচলের কাছে এসে বলল, তোমার মায়ের অবস্থা কে করেছে? আঁচল এবার লোকটার কাছে সব ঘটনা খুলে পড়ল।
আঁচলের কথা শুনে লোকটা চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বেরিয়ে এসে বলল, রোগীর বাড়ির লোক কারা আছে? আঁচল আর লোকটা উঠে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আপনি রোগীর কে হন? উনি কিছুক্ষণ চুপ থাকে, বলল, আমি ভাই হই। আচ্ছা ঠিক আছে, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো কিনে নেবেন বাইরে থেকে। কয়েকদিন রেস্ট করলে উনি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে আঁচল চেয়ারের উপর বসে পড়ে। আঁচলকে এভাবে দেখে লোকটা বলল, কি হলো তোমার? এই অবস্থায় আমি মাকে নিয়ে কোথায় যাব? বাবা আমাদের ওই বাড়িতে যেতে নিষেধ করেছে। কি করব আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা চাইলে আমার বাড়িতে থাকতে পারো, সেখানে আমি একাই থাকি। তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে চলো আমার বাসায়। আঁচল লোকটার কথা শুনে অনেক খুশি হয়। শেষমেশ তার মাকে রাখার মতো একটা জায়গা হলো। আর আঁচলের কাছে লোকটাও ভালোই মনে হলো, তাই আঁচল রাজি হয়ে গেল। লোকটা হাসপাতালের সব বিল মিটিয়ে দিয়েছে। তারপর আঁচল আর তার মাকে নিয়ে চলে গেল তার বাসার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায় সবাই। ছোট্ট একটা বাসা, কিন্তু রুম আছে 2টা। নয়না বেগমকে একটা রুমের মধ্যে শুয়ে দেয়। আঁচল লোকটার কাছে গিয়ে বলল, আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। আপনি অপরিচিত একটা মানুষ হয়ে আমাদের অনেক বড় একটা উপকার করেছেন। লোকটা একটা রহস্য হাসি দিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি। আচ্ছা, তুমি তোমার মায়ের পাশে থাকো, আমি গিয়ে দেখি কিছু খাবার কিনে নিয়ে আসছি। এই কথা বলে লোকটা চলে গেল। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার মায়ের পাশে গিয়ে বসে। নয়না বেগম আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন। নয়না বেগম উঠে বসতে যাবে তখনই আঁচল বলল, মা তুমি উঠছো কেন? আঁচল, এভাবে একজন অপরিচিত মানুষের বাসায় আসা কি ঠিক হলো? ওনাকে আমরা চিনি না জানি না, যদি আমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। না মা, লোকটা খুব ভালো, উনি আমাকে অনেক সাহায্য করেছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা খাবার নিয়ে আসে। আঁচল তার মাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর নয়না বেগম ঘুমিয়ে পড়ে। আঁচল খাবার খেয়ে তার মায়ের পাশে শুয়ে পড়ে। লোকটা পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। আঁচলের চোখে ঘুম নেই। তার অত্যাচারী সৎ মা আর বাবার কথা ভাবছে। এসব ভাবতেই আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার হাসিখুশি পরিবার কীভাবে চোখের সামনে নষ্ট হয়ে গেল। বাবার এমন পরিবর্তন যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না আঁচল। এসব ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে আঁচল। আচমকা ঠোঁটের মধ্যে কারো ঠোঁটের স্পর্শ অনুভব করতেই চোখ খুলে তাকায় আঁচল। চোখ খুলতেই সে চমকে ওঠে, কারণ তার ঠোঁট স্পর্শ করে আছে সে ড্রাইভার। আঁচল নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলছে। সে যেন কিছুতেই লোকটার শক্তির সাথে পেরে উঠছে না। আঁচল অনেক চেষ্টা করার পরেও সে কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। ইতিমধ্যে আঁচলের নড়াচড়ার শব্দে ঘুম ভেঙে যায় নয়না বেগমের। সে দেখে আঁচলের উপরে লোকটা, আর আঁচল চেষ্টা করছে তার হাত থেকে বাঁচার জন্য। নয়না বেগম লোকটাকে টান দিয়ে সরিয়ে দেয়। আঁচল অনেক বেশি ভয় পেয়ে যায়। লোকটা অনেক বেশি রেগে আছে। আঁচল বলল, আপনি আমাদের এই অবস্থায় দেখে তার সুযোগ নিতে চাইছেন? আজকাল কেউ নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আমি শুধু শুধু কেন তোদের জন্য এসব করতে যাব? আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না, না হলে মা মেয়ে দুজনেই নিজের প্রাণ হারাবি। এখনও সুযোগ আছে। আপনি কি মানুষ? আপনাকে ভালো মানুষ ভেবে আপনার বাসায় এসে সাহায্য চেয়েছি। আমরা আপনার বাসা থেকে চলে যাব। এত সহজে তো আমি তোদের যেতে দিচ্ছি না। আমি এখন তোকে ভোগ করব, তারপর তুই যেখানে খুশি চলে যা। এই কথা বলে লোকটা আবার আঁচলের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে আঁচল পিছনে যেতে থাকে। পেছুতে পেছুতে একটা সময় আঁচলের পিঠ দেয়ালে ঠেকে যায়, আর লোকটাও হিংস্র নজরে আঁচলের দিকে আসতে থাকে। নয়না বেগম মেয়ের এমন করুণ অবস্থা দেখে পাশে থাকা একটা বটির দিকে চোখ যায়। মেয়েকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে হবে। সে দৌড়ে গিয়ে বটি হাতে নিয়ে লোকটাকে পেছন দিয়ে দাঁড়িয়ে গায়ে সব শক্তি দিয়ে একটা আঘাত করতেই লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে করে আঁচলও ভয় পেয়ে যায়। নয়না বেগম মেয়েকে বাঁচাতে গিয়ে একটা খুন করে ফেলেছে। মা, তুমি এটা কি করলে? লোকটা তো মারা গিয়েছে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, না হলে তো লোকটা তো সর্বনাশ করে ফেলতো। আমি মা হয়ে সেটা কিভাবে সহ্য করতাম? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এখনই আমাদের এই শহর ছেড়ে পালাতে হবে, না হলে যে কোনো সময় পুলিশ আমাদের ধরে ফেলবে। হ্যাঁ, এবার মা মেয়ে দুজনেই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। কোথায় যাবে দুজনে? কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটতে শুরু করে। লোকজনও বের হচ্ছে রাস্তায়, তবে তারা হেঁটে যাচ্ছে কোনো দিকে না তাকিয়ে। রাস্তার মধ্যে ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করে দিয়েছে। দুজন একটা বাসে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়, আর তারা এই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যায়, মা মেয়ে দুজনেই।
ওইদিকে জানাজানি হয়ে গিয়েছে লোকটাকে কেউ খুন করে পালিয়ে গিয়েছে। ব্যাপারটা থানা পুলিশ হয়েছে, কিন্তু পুলিশ এখনও জানতে পারেনি এই লোকের খুন আসলে কে করেছে। মা মেয়ে দুজনে একটা বাসায় গিয়ে ওঠে। অনেক কষ্ট করে বাসা ম্যানেজ করে তারা। একটা রুম নেয়, এখানে বেশ কিছুদিন থাকে। তাদের কাছে যা টাকা ছিল সব টাকা শেষ হয়ে এসেছে। আঁচল চিন্তা করলো সে যে কোনো একটা চাকরি নেবে, কিন্তু সে কি চাকরি করবে বুঝতে পারছে না। পড়াশোনা অনার্স, কিন্তু সে তো সাথে করে কাগজপত্র কিছু নিয়ে আসেনি। তাদের বাড়িওয়ালার বউ হঠাৎ তাদের রুমে আসে। ভদ্রমহিলা খুব ভালো, কিন্তু তার হাজব্যান্ড কেমন যেন। সে সবসময় আঁচলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ব্যাপারটা আঁচল খেয়াল করে, কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। ভদ্রমহিলা আঁচলের মায়ের সাথে কথা বলছে। তখন চা নিয়ে আসে আঁচল। আরে, আবার চায়ের কি দরকার ছিল? খালি মুখে যাবেন নাকি? এত কষ্ট করে আসলেন আপনি। আরে দূর, আন্টি, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলো। আসলে আন্টি, আমাদের তো আপনারা ছাড়া আর কেউ নেই। আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো। আচ্ছা, বুঝতে পারছি। তোমার আঙ্কেল বাসায় আসুক, তারপর কথা বলে দেখি। ঠিক আছে আন্টি, অনেক ধন্যবাদ আপনাকে। আরও কিছুক্ষণ কথা বলে চলে গেলেন ভদ্রমহিলা। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার শেষ করে দরজা বন্ধ করে ঘুমাতে যায় আঁচল। তখনই দরজার মধ্যে কে যেন শব্দ করে। আঁচল দরজা খুলে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি এত রাতে? হুম। তোমার আন্টি বলছে তোমার নাকি একটা চাকরি লাগবে। ও হ্যাঁ, ভেতরে আসুন, সমস্যা নেই, এখানেই ঠিক আছি। এই কথা বলে বাড়িওয়ালা আঁচলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সব ঠিক আছে। বুঝলাম না আঙ্কেল। কিছু না, তোমার কাছে একটা কাজ আছে। যদি তুমি সেটা করতে চাও তাহলে কিন্তু অনেক টাকা পাবে, খুব ভালো একটা কাজ। কথাটা শুনে আঁচল খুশি হয়, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কোনো ভনিতা না করেই বলল, আঙ্কেল, কাজটা কি? কাজ ওখানে গেলেই বুঝতে পারবে। তুমি কাল সকালে রেডি থেকো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। ঠিক আছে। তারপর লোকটা একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আঁচলও খুশি হলো সে একটা চাকরি পাবে। সে তার মায়ের কাছে যেতেই নয়না বেগম বলল, কী রে মা, কে এসেছে এত রাতে? বাড়িওয়ালা এসেছে। সকালে ওনার বউকে চাকরির কথা বলেছিলাম না, উনি আমার জন্য খুব ভালো একটা চাকরির সন্ধান নিয়ে এসেছে। কাল ওনার সাথে যেতে বলেছে, আর বলেছে বেতনও খুব ভালো। তাহলে ভালোই হয়েছে। আচ্ছা নিয়ে এবার ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে। এই কথা বলে আঁচল তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আঁচল রান্নাবান্নার কাজ শেষ করে রেডি হয়ে বসে আছে বাড়িওয়ালার জন্য। কিছুক্ষণ পরে উনি এসে বলল, আঁচল, তুমি রেডি হয়েছ? জি আঙ্কেল। ঠিক আছে, চলো বের হই। তারপর আঁচল লোকটার সাথে বেরিয়ে পড়ে। একটা রিকশা নেই। রিকশার মধ্যেই কেমন অদ্ভুত আচরণ শুরু করে লোকটা। আঁচল কোনো রকমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই একটা বড় বাড়ির সামনে এসে নামে। আঙ্কেল, এখানে কেন এলেন? আরে, উপরে গেলে বুঝবে, ওদের অফিস উপরের ফ্লোরে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি না তোমার সাথে। ভয় পাচ্ছি না। তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে উপরে চলো। আঁচল আর কোনো কথা না বলে লোকটার সাথে উপরে চলে গেল। আঁচল লক্ষ্য করে এখানে আরও অনেক মেয়ে আছে। সবাই বসে আছে। আঁচল বুঝতে পারছে না কিছুই, কিন্তু তার কাছে সব কিছু অন্যরকম লাগছে। লোকটা আঁচলকে নিয়ে চেয়ারের উপরে বসে। তাদের সামনে বসে আছে আরেকটা লোক। ভাই, কাল আপনাকে এই মেয়ের কথাই বলেছি। লোকটা আঁচলকে ভালোভাবে দেখে বলল, খুব ভালোই দেখতে, মনে হয় ভালো ইনকাম হবে, কাস্টমারও রেডি আছে। লোকটার কথা শুনে আঁচলের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এটা যে কিসের অফিস আঁচল বুঝতে পেরে বাড়িওয়ালার দিক তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কেন নিয়ে আসছি বুঝতেই পারছো। দেখো, তুমি খুব সুন্দরী, সবার থেকে বেশি টাকা তুমি ইনকাম করতে পারবে। আমি এই কাজ করতে পারবো না, আমি বাসায় যাব। সামনে থাকা লোকটা আঁচলের সামনে এসে বলল, এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। কে আছিস? এই মেয়েকে রুমে নিয়ে যা। আঙ্কেল, আপনি আমার সাথে এমন কাজ করতে পারলেন? প্লিজ আমাকে ছেড়ে দেন। বাসায় আমার মা একা আছে, আমি ছাড়া তার আর কেউ নেই। বাড়িওয়ালা বলল, আমি তোমার মায়ের দেখাশোনা করব, আর বাসায় গিয়ে বলবো তুমি কাজ পেয়েছো, আর এখানে থেকে কাজ করবে, তাই বাসায় যেতে পারবে না। মাঝে মধ্যে আমি ফোনে কথা বলিয়ে দেব, তোমার মা ভালোই থাকবে। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে কয়েকজন এসে আঁচলকে একটা রুমে নিয়ে যায়। আঁচল অঝরে কান্না করছে। আঁচল কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবন কি তাহলে এখানেই শেষ? এখন তো সে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আঁচল চিৎকার করতে শুরু করে, কিন্তু এখানে চিৎকার করলেও
কেউ তাকে সাহায্য করতে আসবে না। সে খাটের উপরে বসে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে আঁচল সামনের দিকে তাকায়। আঁচল বুঝতে পারে সে ভালোভাবে ফেঁসে গিয়েছে এই পতিতালয়ের মধ্যে। তার মায়ের কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়ে। তখনই দরজা খোলার শব্দ শুনে আঁচল সামনের দিকে তাকায়। আঁচল খাটের উপর বসে আছে তখনও। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রুমের ভিতরে প্রবেশ করে একটা যুবক। ছেলেটা দরজা ভিতর থেকে বন্ধ করে আঁচলের দিকে এগিয়ে আসে। আঁচল ভয়ে কান্না করছে। আঁচল বুঝতে পারে ছেলেটা এখন তার শরীর ভোগ করবে। আঁচল মনে মনে ঠিক করলো সে শেষ একটা চেষ্টা করবে। লোকটা খাটের উপরে বসতেই আঁচল বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। বিশ্বাস করুন আমি এমন মেয়ে নই। এখানে আমাকে ফাঁসানো হয়েছে। ছেলেটা আঁচলের কথা শুনে থমকে গেল। এদিকে আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা দেখে ছেলেটা বলল, বুঝলাম না কিছুই, সব ক্লিয়ার করুন। আপনি কান্না করছেন কেন? আঁচল এবার ছেলেটার কাছে সব কিছুই বলল। ছেলেটা কথা শুনে বলল, নাম কি আপনার? আমার নাম আঁচল। ও, কান্না করবেন না। আমি না হয় চলে যাব কিছুক্ষণ এখানে থেকে। তারপর কি হবে বুঝতে পারছেন? আসলে আমিও আজ প্রথম এসেছি এখানে, তাও বন্ধুদের পাল্লায় পড়ে। আমি এতটাও খারাপ মানুষ নই। আপনি এখানে থাকলে আমার পরে অন্য কেউ আসবে। আপনি কয়জনকে ফিরিয়ে দিবেন? আমি কি করব বুঝতে পারছি না। বাসায় আমার অসুস্থ মা। আমি ছাড়া তাকে দেখাশোনার মতো কেউ নেই। ছেলেটা কিছুক্ষণ চুপ থাকে। বলল, আচ্ছা দেখছি আপনার জন্য আমি কি করতে পারি। প্লিজ আমাকে এখান থেকে মুক্তি করার চেষ্টা করুন। আঁচলের কান্না দেখে ছেলেটা বলল, দেখি কি করা যায়। ওরা তো আপনাকে সহজে ছেড়ে দিবে মনে হয় না। তবুও আমি চেষ্টা করে দেখি। এই কথা বলে ছেলেটা রুম থেকে বের হয়ে যেতেই ম্যানেজার ছেলেটার সামনে চলে এলো। স্যার, এত তাড়াতাড়ি বের হয়ে এলেন যে? আপনাদের বসের সাথে কথা বলতে চাই। স্যার, কোনো সমস্যা হয়েছে? আসলে মেয়েটা নতুন এসেছে, আমাকে বলতে পারেন। না, তেমন কোনো সমস্যা হয়নি। আপনাদের বসের সাথে কথা বলিয়ে দেন আমাকে। ঠিক আছে। ম্যানেজার ছেলেটাকে সাথে নিয়ে চলে গেল বসের কাছে। তারপর ম্যানেজার চলে যায় আর ছেলেটা বসের কাছে গিয়ে বলল, আমি তন্ময় চৌধুরী, তন্ময় গ্রুপের এমডি মোস্তফা চৌধুরীর একমাত্র ছেলে। তন্ময়ের কথা শুনে লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন স্যার? আপনি বললে তো আপনার বাসায় পাঠিয়ে দিতে পারতাম। শুনুন, আপনাকে একটা কথা বলার জন্য এখানে এলাম। আপনাদের এখানে একটা মেয়েকেই আমার ভালো লেগেছে। ওই মেয়েকে আমি নিয়ে যেতে চাই। বুঝলাম না স্যার, আপনাদের এখানে নতুন একটা মেয়ে এসেছে, নাম আঁচল নাকি কি যেন একটা নাম। যাই হোক, ওই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। ও, আজ রাতের জন্য নাকি? আজকের জন্য নয়, একেবারেই নিয়ে যেতে চাই। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। স্যার, এমন কোনো সিস্টেম তো নাই আমাদের। কত টাকা লাগবে সিস্টেম করতে? আসলে স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি যখন চাইছেন নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনার ব্যবহার করা শেষ হলে আবার আমাদের কাছে দিয়ে যেতে পারেন। আমি আবার দিয়ে যাওয়ার জন্য নিতে আসিনি। ওকে, তাহলে আপনি আমাদের 50,000 টাকা দিয়ে নিয়ে যান। আপনি বলেই টাকা বেশি চাইছি না। ওকে। তারপর তন্ময় নিজের পকেট থেকে একটা চেক বই বের করে 50,000 টাকা একটা চেক দিয়ে আঁচলের কাছে ফিরে আসে। আঁচল এখন কান্না করছে। চলুন আমার সাথে। আঁচল মাথা উঁচু করে দেখে তন্ময় তার সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? আপনি এখন থেকে মুক্ত। চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। আঁচল দেরি না করে তাড়াতাড়ি করে তন্ময়ের সাথে বেরিয়ে পড়ে। তারপর দুজনে তন্ময়ের গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি চালাতে শুরু করে আর আঁচল তন্ময়কে বাসার ঠিকানা বলে। তন্ময় কিছুক্ষণের মধ্যেই আঁচলকে নিয়ে বাসার সামনে পৌঁছে গেল। আপনার বাসা চলে এসেছে, এবার আপনি যেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, যান। স্যার, আপনার নাম কি? আমি তন্ময় চৌধুরী। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। ওদের হাত থেকে আমাকে আপনি কিভাবে মুক্ত করলেন সেটা আপনাকে না জানলেও চলবে। স্যার, আমার সাথে আমার বাসায় আসুন, একটু চা খেয়ে যাবেন। আজকে না, অন্য একদিন প্লিজ স্যার। আঁচলের জোড়াজড়িতে তন্ময় রাজি হয়ে গেল। আঁচল এবার তন্ময়কে নিয়ে তার বাসার দিকে যেতে থাকে। রুমের সামনে গিয়ে দরজার মধ্যে শব্দ করে আঁচল, তার মাকে ডাকতে থাকে। কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। আবার দরজা ভিতর থেকে বন্ধ। আঁচল খুব ভয় পেয়ে যায়। মায়ের কিছু হয়ে যায়নি তো? হাজারো চিন্তা এসে ভর করছে আঁচলের মনে। আঁচলকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে তন্ময়ও ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স নেই। স্যার, আমার মায়ের কিছু হয়ে যায়নি তো? আমার খুব মন কেমন করছে। মনে হয় দরজা ভেঙে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে তন্ময় দরজার মধ্যে কয়েকটি ধাক্কা দিতেই দরজা ভেঙে যায়। দুজনে ভিতরে গিয়ে দেখে নয়না বেগম নিজের খাটের উপরে পড়ে আছে। আঁচল মা মা বলে ডাকে, কিন্তু কোনো রেসপন্স নেই। আঁচলের চিৎকার শুনে বাড়িওয়ালার স্ত্রীসহ বাড়িতে থাকা আরও কিছু মানুষ চলে আসে। তন্ময় নিঃশ্বাস চেক করে দেখে নয়না বেগম আর নেই।
আঁচলও বুঝতে পেরে সে অঝোর ধারায় কান্না করছে। মায়ের মৃত লাশ বুকে নিয়ে কান্না করছে। বাড়িওয়ালার স্ত্রী আঁচলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মা, তুমি আমাকে একা করে চলে গেলে। তুমি ছাড়া কে আছে আমার? আমার কথা একটাবার ভাবনি। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এসব বলে কান্না করছে আঁচল। কিছুক্ষণের মধ্যেই নয়না বেগমের লাশ দাফন করার ব্যবস্থা করে। তন্ময় নিজের দাঁড়িয়ে নয়না বেগমের লাশ দাফন করে। বাড়িওয়ালাও সেখানে ছিল। সবাই এবার বাসায় ফিরে আসে। আঁচল বাড়িওয়ালার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন তন্ময় আর বাড়িওয়ালা ফিরে আসে। বাড়িওয়ালা আঁচলের কাছে এসে বলল, কারোর মা বাবা চিরকাল বেঁচে থাকে না। কান্না করলে তো আর ফিরে আসবে না তোমার মা। মৃত মানুষের জন্য দোয়া করা উত্তম। কথাটা শুনে আঁচল দাঁড়িয়ে লোকটার সামনে এসে নিজের চোখের পানি মুছে গায়ে সব শক্তি দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় বাড়িওয়ালার গালে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আঁচলের দিকে। জুতো মেরে গুরুদান করতে এসেছিস? আমার মায়ের মৃত্যুর জন্য তুই দায়ী। তোর জন্য আজ আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মায়ের পাশে থাকলে আজ আমার মা আমার সাথেই থাকতো। তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে আঁচল লোকটার কলার ধরে ফেলে। সবাই যেন নিস্তব্ধ হয়ে গেল। অবস্থা বেগতিক দেখে তন্ময় আঁচলকে থামিয়ে দেয়। আঁচল অনেক বেশি রেগে আছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সে কান্না করতে শুরু করে। বাড়িওয়ালার স্ত্রী আঁচলের কাছে এসে বলল, তুমি এসব কি বলছো মা? তোমার আঙ্কেল কি করেছে? আঁচল এবার সব ঘটনা খুলে বলল বাড়িওয়ালার স্ত্রীর কাছে। বাড়িওয়ালার স্ত্রী হতবাক হয়ে গেল। আর বাড়িওয়ালা মাথা নিচু করে রেখেছে। বাড়িওয়ালার স্ত্রী এবার তার হাজবেন্ডের কাছে গিয়ে বলল, আঁচল যেটা বলছে সেটা কি সত্যি? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো জবাব না দিয়ে। তার স্ত্রী ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেয়েটা বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছে আর আপনি তাকে কোথায় রেখে এসেছেন? আপনার মনুষ্যত্ব এত খারাপ আমি কখনো বুঝতেও পারিনি। আর যদি আঁচল আপনার মেয়ে হতো, পারতেন নিজের মেয়েকে এমন একটা জায়গায় রেখে আসতে। আমি নিজের কাজের জন্যও আসলে লজ্জিত। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় একটা ভুল করেছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। লোকটা আবার আঁচলের কাছে গিয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আঁচল কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তন্ময় তখন সেখানে দাঁড়িয়ে আছে। তন্ময়ের কথা মনে পড়তে আঁচল নিজের রুম থেকে বেরিয়ে চলে আসে। আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আপনি আমার পাশে না থাকলে হয়তো আমার মায়ের লাশটাও আমি দেখতে পারতাম না। আপনাকে আর একটু কষ্ট দেব। প্লিজ একটু অপেক্ষা করুন। এই কথা বলে আঁচল আবার নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। বাড়িওয়ালার স্ত্রী আঁচলের ব্যাগ দেখে বলল, আঁচল তুমি কোথায় যাচ্ছ মা? আন্টি, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। এই বাড়িতে থাকলে আপনার এই অমানুষ হাজবেন্ডের কুনজর থেকে আমি কখনো মুক্তি পাবো না। ও তো নিজের ভুল বুঝতে পেরেছে। আমাকে ক্ষমা করবেন। আঁচল এবার তন্ময়ের কাছে গিয়ে বলল, স্যার, আমাকে কষ্ট করে বাস স্ট্যান্ড অবধি নামিয়ে দেবেন? আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আচ্ছা ঠিক আছে। তন্ময় আর কোনো কথা না বলে বেরিয়ে চলে আসে। তন্ময়ের পেছনে আসে আঁচল। তারপর দুজন গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি ড্রাইভিং করতে শুরু করে। আঁচল বাইরের দিকে তাকিয়ে আছে। আর সদ্য মাকে হারিয়ে আঁচল অনেকটাই ভেঙে পড়ে। মায়ের কথা মনে পড়তেই তার চোখ জোড়া ভিজে উঠেছে। চোখে পানি টপ টপ করে পড়ছে। বিষয়টা বুঝতে পারে তন্ময়। দেখুন, এভাবে কান্না করলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না। শক্ত হতে হবে। আঁচল তন্ময়ের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আপনি কোথায় যাবেন ঠিক করলেন? জানি না। হোয়াট? আমি জানি না কোথায় যাব। আপনি আমাকে বাস স্ট্যান্ড নামিয়ে দিলেই হবে। তারপর যেখানে মন চাইবে চলে যাব। হঠাৎ আচমকা গাড়ি ব্রেক করে তন্ময়। এখানে গাড়ি ব্রেক করলেন কেন? কখন থেকে খালি পেটে আছি। এখনও কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি গাড়িতে অপেক্ষা করছি। আপনিও আসেন। আপনিও তো না খেয়ে আছেন। আমার খিদে পায়নি। বেশি কথা না বলে আমার সাথে আসেন। এই কথা বলে তন্ময় গাড়ির দরজা খুলে দেয়। আঁচল বের হয়ে আসে। দুজন একটা রেস্টুরেন্টের ভিতরে যায়। তন্ময় দুজনের জন্য খাবার অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে তাদের সামনে। তারপর দুজনে খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে তন্ময় বলল, আপনার বাবাও নেই? বাবা আছে। তাহলে আপনার বাবাকে তো দেখলাম না। উনি কি আপনাদের সাথে থাকে না? না। ও, তাহলে এক কাজ করুন, অন্য কোথাও না গিয়ে বাবার কাছে চলে যান। বাবার বাসায়ও যেতে না করেছি। কি বলেন? কারণ কি? একটা সময় ছিল বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমার কান্না বাবা সহ্য করতে পারতেন না। মা আমাকে বকা দিলে বাবা মাকে বকা দিতেন উল্টো। বাবা শুধুই আমাকে না, আমার মাকেও খুব ভালোবাসতেন। তারপর কি হলো? আঁচল এবার তন্ময়ের কাছে সব কিছুই খুলে বলল। আঁচলের সব কথা শুনে তন্ময় কিছুক্ষণ চুপ হয়ে থাকে। তন্ময় এটা বুঝতে পারে না একজন মানুষ দ্বিতীয় বিয়ে করে এভাবে পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? আমি যদি বাবার কাছে যাই, বাবা আমাকে হয়তো মেরেই ফেলবে। আমার প্রতি বাবার যে ভালোবাসা ছিল সব শেষ হয়ে গিয়েছে। জানি না আজও বাবা কেন এমন করলো।
চোখের সামনে বাবার বদলে যাওয়া মা কিছুতেই মেনে নিতে পারেনি। মা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। বাবার চিন্তায় আমার মা বেশি অসুস্থ হয়ে পড়েছে। তারপর মা আমাকে চিরকালের জন্য একা করে দিয়ে চলে গেছে। তন্ময় কিছুক্ষণ চুপ থাকে, বলল, চলুন। তারপর দুজনে আবার গাড়িতে উঠে বসে। তবে তন্ময় গাড়ি সামনের দিকে না নিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলে। এটা দেখে আঁচল চমকে ওঠে। আপনি গাড়ি ঘুরিয়ে নিলেন কেন? কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে চলুন। অদ্ভুত, বাস স্ট্যান্ড তো ওই দিকে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান, আমি নেমে যাব। চুপ করতে বলছি না? তন্ময়ের ধমক শুনে আঁচল চুপ হয়ে যায়। গাড়ি আপন মনে চলছে। আঁচল মনে মনে ভয় পাচ্ছে। এই ছেলে আবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? আঁচল আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে? ভয়ে সে কোনো প্রশ্নও করতে পারছে না। এতক্ষণ শান্তশিষ্ট লোকটা হঠাৎ করে রেগে যাবে আঁচল ভাবতেও পারেনি। কিন্তু এত রাগের কারণ কি? আঁচলে সেটা জানতে হবে। আঁচল কিছু বলতে যাবে তখনই একটা আলিশান বাড়ির সামনে এসে গাড়ি থামে। আঁচল গাড়ির গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বাড়ি। তন্ময় গাড়ি থেকে নেমে বলল, নেমে আসুন। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আমার সাথে ভেতরে গেলেই বুঝতে পারবেন। বেশি কথা না বলে চলুন। তন্ময় সামনের দিকে এগিয়ে যায়। আঁচল তন্ময়কে অনুসরণ করছে। তন্ময় বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতেই একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে সে তন্ময়ের কান টেনে ধরে। ইস, আম্মু, লাগছে। এই শয়তান, তোর ফোন অফ কেন? তোকে আমি সেই কখন থেকে ফোন দিচ্ছি। আম্মু, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, ভেতরে আয়। এই কথা বলতেই ওনার চোখ পড়ে আঁচলের দিকে। উনি তন্ময়কে বলল, কী রে, এই মেয়েকে? উফ, তোমাকে বলতেও ভুলে গেছি। এই যে, ভিতরে আসুন। আঁচল মহিলার সামনে এসে ওনাকে সালাম করলেন। উনিও সালামের উত্তর নিলেন। তারপর তন্ময় তার মায়ের কাছে সব কিছুই বলল, শুধুই পতিতালয়ের ঘটনা বাদে। কারণ এটা বলতে গেলে সে নিজেও বিপদে পড়বে। মহিলা আঁচলের কাছে গিয়ে বলল, তোমার নাম কি মা? আমার নাম আঁচল। বাহ, খুব মিষ্টি নাম তোমার। তুমি যেমন মিষ্টি, তোমার নামও খুব মিষ্টি। তন্ময় বলল, এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যাবে? ও হ্যাঁ, চলো মা, ভিতরে গিয়ে বাকি কথা বলি। তারপর তিনজন ভিতরে চলে গেল। তারা বসে বসে নিজেদের মধ্যে কথা বলছে, তখনই একটা মেয়ের আগমন ঘটে। সে আঁচলকে দেখে বলল, কি ব্যাপার? আমাকে না জানিয়ে ভাইয়া বিয়ে করে বউ নিয়ে এসেছে? এই, তুই চুপ কর। কোনো কিছু না জেনে এক লাইন বেশি বুঝিস কেন তুই? আম্মু, দেখো তোমার ছেলে কি বলে। এদিকে আয়, পরিচয় করিয়ে দিই। মা, আঁচল ও হলো আমার মেয়ে বৃষ্টি। আর বৃষ্টি, ওর নাম আঁচল। ও তোর ভাবি না। ও, আপু, কিছু মনে করবেন না। আসলে ভাই আজ প্রথম কোনো মেয়েকে নিয়ে বাসায় এসেছে, তাই ভেবেছি। আমি কিছু মনে করিনি আপু। আপু না, আমি তোমার ছোট হব। আমাকে বৃষ্টি বলেই ডাকবে। আচ্ছা। সবাই একসাথে গল্প করতে শুরু করে। কিন্তু আঁচলের মন খুব খারাপ। তন্ময়ের মায়ের নাম নীলা চৌধুরী। নীলা বৃষ্টিকে বলল, বৃষ্টি, আঁচল আজকে থেকে তোর সাথে থাকবে। ওকে তোর রুমে নিয়ে যা। আর ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি খেতে আয়। অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা আম্মু। এই কথা বলে বৃষ্টি আঁচলকে নিয়ে তার রুমে চলে গেল। আঁচল রুমে গিয়ে বৃষ্টিকে বলল, তোমার বাবাকে তো দেখলাম না। আব্বু দেশের বাইরে আছে, হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। আব্বু অফিসের কাজে বাইরে থাকে বেশিরভাগ সময়। ও আচ্ছা, পরে কথা বলা যাবে। এখন যাও, হাত মুখ ধুয়ে আসো। তাড়াতাড়ি যেতে হবে, সবাই অপেক্ষা করবে আমাদের জন্য। ঠিক আছে। আঁচল কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর বৃষ্টি গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজন একসাথে খাবার খাওয়ার জন্য নিচে যায়। সবাই খাবার টেবিলে বসে আছে। তন্ময় এখনও আসেনি। আঁচলকে নীলা চৌধুরী তার পাশে বসায়, যেখানে আগে তন্ময় বসে খাবার খেত। বৃষ্টি বলল, তোমার ছেলে মেয়েদের মতো সব কিছুতেই এত লেট করে কেন? তখনই তন্ময় এসে উপস্থিত হয় আর বৃষ্টির মাথায় একটা টোকা দিয়ে বলে, তোর কি আর কোনো কাজ নেই সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকা ছাড়া? নীলা চৌধুরী বলল, ঝগড়া না করে খেতে বস। এখানে একজন মেহমান আছে, চোখে পড়ছে না তোদের? তন্ময় চেয়ারের দিকে তাকিয়ে দেখে তন্ময়ের চেয়ারে বসে আছে আঁচল। বাহ, এসেই দেখছি আমার চেয়ার দখল করে ফেলছে। চুপচাপ খেতে বসে পড়, না হলে একটু পরে খাবারও পাবি না। তন্ময় অন্য একটা চেয়ারে বসে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। আঁচল তার মায়ের কথা ভেবে খাবার সামনে রেখেই কান্না করছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। কেউ সেটা খেয়াল করেনি। আঁচল খাবার খাচ্ছে না দেখে নীলা চৌধুরী বলল, কি হলো মা, তুমি খাবার খাচ্ছ না কেন? নীলা চৌধুরী আঁচলের মুখ ওপরের দিকে তুলতেই দেখে আঁচলের চোখে পানি। এ কি, তুমি কান্না করছো কেন? আন্টি, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। বোকা মেয়ে, কারো মা বাবা সারা জীবন বেঁচে থাকে না। তোমার মা নেই তো কী হয়েছে, আমি আছি না। আজ থেকে আমি তোমার মা। আঁচল নীলা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আঁচল আর বৃষ্টি নিজের রুমে চলে গেল। বৃষ্টির রুমে হঠাৎ করে তন্ময়ের আগমন ঘটে। এমন সময় তন্ময়কে রুমে আসতে দেখে বৃষ্টি অবাক হলো, কারণ সচরাচর তন্ময় ভুলেও বৃষ্টির রুমে আসে না। আজকে হঠাৎ এলো।
তাহলে অবশ্যই কাহিনী অন্য কিছু। বৃষ্টি তন্ময়কে বলল, ভাইয়া আমি রুমের বাইরে চলে যাব নাকি? নাকি তোরা বাইরে যাবি? এই, তুই সবসময় এত বেশি বুঝিস কেন? আমি এসেছি ওনাকে ওনার ব্যাগ দেওয়ার জন্য, যেটা উনি নিচে রেখে চলে এসেছে। বাহ, যে নিজের ব্যাগ অন্য কাউকে দিয়ে টানায় সে আজ। তুই চুপ করবি? আপু, একটা ঘটনা শুনবে? অনেক মজার ঘটনা, শুনলে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হবে। কি ঘটনা? বলো তাহলে শুনি। কী রে ভাইয়া, বলে দেবো নাকি? হি হি করে হেসে উঠল। দূর যা, যা ইচ্ছে তাই কর। এই কথা বলে তন্ময় ব্যাগ ফ্লোরের উপরে রেখে চলে গেল। আঁচল বলল, ওনাকে এভাবে বলার কি আছে? বাহ, খুব মায়া হচ্ছে নাকি? তুমিও না, চলো ঘুমিয়ে পড়ি, রাত তো অনেক হয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আঁচলের চোখে ঘুম নেই। মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে আঁচল। সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আঁচলের। এটা তার পুরনো অভ্যাস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের জন্য নাস্তা তৈরি করা। আস্তে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। কিছুক্ষণের মধ্যে সে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখে রান্না চলছে। বড়লোকের বাড়ি বলে কথা, কাজ করার জন্য আলাদা লোকজন রেখেছে। আঁচল তাদের কাছে গিয়ে বলল, আমি রান্না করব আজকে সবার জন্য। একজন আঁচলের কাছে এসে বলল, আফামনি কি বলছেন আপনি এসব? আপনি এই বাসার মেহমান। আপনাকে ম্যাডাম এখানে দেখলে আমাদের চাকরি চলে যাবে। আরে কিছু হবে না আফামনি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি চাইলে বাগান থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। বাড়ির পেছনে অনেক বড় ফুলের বাগান আছে। ফুলের বাগানের কথা শুনে আঁচল অনেক বেশি খুশি হয়ে গেল। মেয়ে মানুষ দুইটা জিনিসের লোভ সামলাতে পারে না, এক ফুচকা আর দ্বিতীয় হলো ফুল। আঁচল ঠিক তেমন, সে ফুল অনেক বেশি পছন্দ করে। যখন ফুলের বাগানের কথা শুনেছে সে তখনই রান্নাঘর থেকে বেরিয়ে বাগানের দিকে হাঁটা শুরু করে। বাড়ির পিছনে আসতেই সে হতবাক হয়ে যায়। কত বড় ফুলের বাগান! আঁচল বাগানের ভিতরে চলে গেল। চারদিক থেকে ভেসে আসে ফুলের ঘ্রাণ। আঁচলের মন অনেক বেশি ভালো হয়ে গেল। আঁচল ফুলের দিকে তাকিয়ে আনমনে হেঁটে যাচ্ছে। হঠাৎই সে খুব জোরে একটা ধাক্কা খায়। টাল সামলাতে না পেরে সে পড়েই যাচ্ছিল। তখনই কেউ তাকে ধরে ফেলে। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখে তন্ময় তাকে ধরে আছে। আর তন্ময় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচলের দিকে। তন্ময়ের তাকিয়ে থাকা দেখে আঁচল লজ্জা পেয়ে বলল, ছাড়ুন, ছাড়ুন। কথাটা শুনে তন্ময় নিজের মধ্যে ফিরে আসে আর সে সাথে সাথে আঁচলকে ছেড়ে দেয়। ও মা গো, মরে গেলাম গো! তন্ময় ছেড়ে দেওয়ার সাথে সাথে আঁচল নিচে পড়ে যায়। আঁচল ব্যথার চিৎকার দিয়ে ওঠে। সরি! ফেলে দিয়ে আবার সরি বলছেন, অদ্ভুত তো। আমার কি দোষ? আপনি তো ছেড়ে দিতে বলছেন। আমি ছেড়ে দিতে বলেছি, ফেলে দিতে তো বলিনি। এত সকালে এখানে কি করছেন আপনি? পুরনো অভ্যাস, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আজও তাই হলো, তাই এখানে ঘুরতে চলে এলাম। এত বড় বাগান কি আপনাদের? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা চলুন, নাস্তা করতে হবে। নাস্তা খাওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা। তারপর আঁচল আর তন্ময় একসাথে বাসায় চলে গেল। সবাই একসাথে নাস্তা করছে, তখন বৃষ্টি বলল, ভাইয়া আমার কিছু কেনাকাটা করতে হবে, আর আঁচল আপুর জন্য কিছু কেনাকাটা করব। তুই আমাদের সাথে যাবি? রেডি হয়ে থাকিস। জীবনেও না। তোর সাথে শপিং মলে যাওয়া মানেই আমার সময় নষ্ট করা, বোরিং। আম্মু তোমার ছেলেকে কিছু বলবে? এই, আম্মু কি বলবে? আমি যেটা বলেছি সেটাই। আচ্ছা, এবার আর দেরি করব না। আর আমার সাথে তো আপুও যাবে। আচ্ছা ঠিক আছে। এখন তো যাবেই। তুই এবার মার খাবি। বেশি কথা না বলে খাবার শেষ কর আর রুমে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আয়। তারপর সবাই নাস্তা খেয়ে নেয়। আঁচল আর বৃষ্টি রেডি হয়ে আসে। আঁচলের তেমন একটা ভালো জামা নেই, সে আগেরগুলো গায়ে দিয়েই বের হয়েছে। তন্ময় গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে ওদের জন্য। তারপর সবাই গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি ড্রাইভিং করতে শুরু করে। গাড়ি কিছু দূর যেতেই দাঁড়িয়ে যায়। ভাইয়া কি হলো? ওয়েট কর। বুঝতে পারছি না কি হলো। তন্ময় গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে বারবার, কিন্তু গাড়ি চালু হচ্ছে না। তন্ময় গাড়ি থেকে নেমে চেক করতে থাকে। সে তেমন একটা সমস্যা খুঁজে পায় না। আঁচল তন্ময়ের কাছে এসে বলল, কি হয়েছে? বুঝতে পারছি না, হঠাৎ করে গাড়ি অফ হয়ে গিয়েছে। আমি দেখছি। আপনি আপনি বুঝবেন? দেখতে কি কোনো সমস্যা হবে? না। এবার আঁচল গাড়ির সব কিছু চেক করে। আঁচলের চোখ পড়ে একটা তারের উপরে। তারপর আঁচল তার লাগিয়ে দিয়ে তন্ময়কে বলল, এবার দেখুন। তন্ময় অবাক হয়ে গাড়িতে উঠে বসে। সে গাড়িতে উঠে চাবি দিতেই গাড়ি চালু হয়ে গেল। আঁচল গিয়ে গাড়িতে উঠে বসে। তন্ময় বুঝতে পারছে না আঁচল কিভাবে এটা ঠিক করে ফেলছে। সব কিছু বাদ দিয়ে তন্ময় গাড়ি নিয়ে একটা শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আঁচল আর বৃষ্টি কেনাকাটা শুরু করে। আঁচল কিছুই করছে না, বৃষ্টি পছন্দ করে সব কেনাকাটা করছে। কিছুক্ষণ পরে তন্ময়ের কাছে ফিরে আসে দুজনে। তোরা কি এত নিলি? পুরো 2 ঘন্টা সময় লেগেছে। পছন্দ না হলে কি করব? তোর আর পছন্দ, চল
রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে তারপর বাসা যাব। তিনজনে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায় সবাই। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। সবাই আঁচলকে নিজের পরিবারের একজন ভাবতে শুরু করেছে। আঁচল সারাক্ষণ সবার সাথে হাসি খুশি থাকতে পছন্দ করে। আঁচলের সাথে তন্ময়ের সম্পর্কটা অন্যরকম হয়ে গিয়েছে। তন্ময় আঁচলকে পছন্দ করতে শুরু করেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আঁচল চলে গেল ছাদের উপরে। আঁচলকে ছাদের উপরে আসতে দেখে তন্ময়ও ছাদের উপরে আসে। আঁচল মন খারাপ করে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ঠান্ডা হাওয়া বইছে। আঁচলের চুল হাওয়ায় উঠছে। তন্ময় গিয়ে আঁচলের পাশে এসে দাঁড়িয়ে যায়। আঁচল তখনও খেয়াল করেনি তন্ময় তার পাশে এসে দাঁড়িয়ে আছে। আঁচলের চোখ দিয়ে পানি পড়ছে। তন্ময় আঁচলের চোখের পানি দেখে বলল, কি হয়েছে আপনার? চোখে পানি কেন? তন্ময়ের কণ্ঠ শুনে আঁচল নিজের চোখের পানি মুছে ফেলে। মায়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা, আমার মা তো আমাকে দেখতে পাচ্ছে, তাই না? শুনেছি মানুষ মারা গেলে আকাশে তারা হয়ে যায়। আমার মা কি তারা হয়ে আমাকে দেখছে? তন্ময় চুপচাপ দাঁড়িয়ে আছে। এর কোনো উত্তর নেই তার কাছে। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? এমনিতেই এসে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। আপনাকে একটা কথা বলি, রাখবেন প্লিজ? চেষ্টা করব, বলুন। আপনি আমাকে আর আপনি করে বলবেন না, তুমি করেই বলবেন, আমি খুশি হব। ঠিক আছে। রাতের আকাশ খুব সুন্দর, তাই না? সাথে শরীর শীতল করা ঠান্ডা বাতাস, জনমানবহীন রাস্তাঘাট, কতটা শান্ত পরিবেশ। হুম। দুজন দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলল। দুজন বলতে তন্ময় শুধুই শুনেই গিয়েছে, আর যা বলার আঁচল বলেছে। কিছুক্ষণ পরে তন্ময় বলল, অনেক রাত হয়ে গিয়েছে, এখন রুমে যাওয়া দরকার। আর একটু থাকি না, এখানে ভালোই তো লাগছে। যদি এই রাস্তায় বের হয়ে হাঁটতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। ওকে, চলো তাহলে। কোথায়? তুমি না হাঁটতে যাবে বললে? আরে না, এমনিতেই বলছি। চলুন, ঘুমাতে হবে এবার। এবার দুজনেই নিজেদের রুমে চলে গেল। তারপর ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যেতেই আঁচল গিয়ে সোফায় বসে। হঠাৎ সে দরজায় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয়। আরে, দরজার বাহিরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে হা হয়ে তাকিয়ে আছে আঁচল। দরজার সামনে দাঁড়িয়ে আছে কালো কোট পরা এক লোক। আঁচল কখনো ওনাকে আর এই বাড়িতে দেখেনি। লোকটা নিজে থেকেই বলল, তুমি নিশ্চয়ই আঁচল? লোকটার কথা শুনে আঁচল বেশ অবাক হলো। তার মনে কৌতূহল জেগে বসে, এই অচেনা লোকটা তার নাম কিভাবে জানেন? আঁচল প্রশ্ন করেই ফেলল, কে আপনি? আর আমার নাম কিভাবে জানেন? তখনই আঁচলের পেছনে এসে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি লোকটাকে দেখেই বাবা বলে জড়িয়ে ধরে। আঁচল বুঝতে পারে এটাই বৃষ্টির বাবা। আঁচল তো লজ্জায় পড়ে গেল। তখনই লোকটা আঁচলের কাছে এসে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি হয়তো আমাকে কখনো দেখোনি তাই চিনতে পারোনি, কিন্তু আমি তোমার কথা এত বেশি শুনেছি যে তোমাকে দেখেই বুঝতে পারছি তুমিই আঁচল। তারপর উনি চলে গেল। আঁচল এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আঁচল সোফায় গিয়ে বসে। তখন আঁচলের কাছে আসে তন্ময়ের আম্মু। কি ব্যাপার আঁচল? কি হয়েছে তোমার? মন খারাপ দেখাচ্ছে কেন? আসলে আন্টি, আমি না স্যারকে চিনতে পারিনি, তাই ওনাকে অনেকক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। পাগলি মেয়ে, এতে মন খারাপের কি আছে? উনি তোমার আঙ্কেল হয়, স্যার বলার প্রয়োজন নেই। আন্টি, একটা কথা বলতেই হবে, আঙ্কেল কিন্তু এখনও অনেক স্মার্ট। আমি কি আনস্মার্ট নাকি? না, সেটা বলিনি। আপনিও খুব সুন্দরী। আমি তো ভেবেছি আঙ্কেল হয়তো কিছুটা রাগী হবে, কিন্তু আঙ্কেলও ঠিক আপনাদের মতোই। কিন্তু আপনার ছেলেটি একটু অন্যরকম। কেমন? জানি না। লজ্জা পাচ্ছ দেখছি। যাও, ওকে ঠিক করার দায়িত্ব তোমাকে দিলাম। আমাকে? আমি কিভাবে ঠিক করব? উনি যে রাগী, আমার তো এমনিতেই ভয় করে ওনার সামনে গেলে। পাগলি মেয়ে একটা। তাদের কথার মাঝে আগমন ঘটে তন্ময়ের। আম্মু, আজকে আমার একটা ফ্রেন্ডের ছোটো ভাইয়ের বার্থডে পার্টি আছে, আমি সন্ধ্যায় সেখানে যাব। ঠিক আছে, সাথে করে আঁচলকে নিয়ে যা। আঁচল কেন যাবে? মেয়েটা সারাক্ষণ তো ঘরে বন্দি হয়ে থাকে, একটু বাইরে গেলেও ভালো লাগবে। তুই যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যাবি। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে তন্ময় বাইরে চলে গেল। আঁচল অনেক খুশি হলো। অনেক দিন পর এসে বাইরে যেতে পারবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। তন্ময় রেডি হয়ে বসে অপেক্ষা করছে আঁচলের জন্য। আঁচলকে বৃষ্টি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচে নামিয়ে নিয়ে আসছে। তখনই তন্ময়ের চোখ পড়ে আঁচলের দিকে। তন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচলের দিকে। নীল একটা শাড়িতে আঁচলকে খুব সুন্দর দেখাচ্ছে। তন্ময় যেন চোখ ফেরাতে পারছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময়। বৃষ্টি কখন আঁচলকে নিয়ে তন্ময়ের সামনে চলে আসছে তন্ময় বুঝতেই পারেনি। কিরে ভাইয়া, ওই দিকে তাকিয়ে আছিস কেন? আঁচল তো এখানে। বৃষ্টির কথা শুনে তন্ময়ের ঘোর কাটে। কই, কি দেখছি? দেরি হয়ে যাচ্ছে আমাদের, এক্ষুনি বের হতে হবে। তন্ময় কথা ঘুরিয়ে আঁচলকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর দুজনে গাড়ির মধ্যে উঠে বসে। আঁচল গিয়ে গাড়ির পেছনের সিটে বসে, আর তন্ময় গাড়ি ড্রাইভিং করছে।
তন্ময় কিছুক্ষণ পর পর লুকিং গ্লাস দিয়ে আঁচলকে দেখছে। আঁচলও কয়েকবার বুঝতে পারে। আঁচল বলেই ফেলল, এভাবে বারবার আমার দিকে না তাকিয়ে মন দিয়ে গাড়ি ড্রাইভিং করুন, না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। আঁচলের কথা শুনে তন্ময় থতমত খেয়ে বলতে থাকে, কি? কই পিছনে দেখছি? তন্ময়ের কথা শুনে আঁচল মুচকি একটা হাসি দেয়। আঁচল বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি গিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। বাড়িটা খুব সুন্দরভাবে লাইটিং করেছে। তন্ময় গাড়ি থেকে নেমে আঁচলকে বাইরে আসতে বলে। আঁচলও দেরি না করে বের হয়ে তন্ময়কে অনুসরণ করে সামনের দিকে যেতে থাকে। তখনই তন্ময়ের বন্ধু বিজয় তন্ময়ের কাছে এসে বলল, কী রে, তুই এতক্ষণে আসলি? একটু দেরি হয়ে গেছে। তখনই বিজয়ের চোখ পড়ে আঁচলের দিকে। বিজয় তন্ময়কে বলল, দোস্ত, উনি কি আঁচল নাকি? বিজয়ের কথা শুনে আঁচল অবাক হয়ে গেল। আঁচলের নাম ও কিভাবে জানলো? কেমন আছেন তখনই তন্ময় বিজয়কে থামিয়ে দিয়ে বলল, ভেতরে চল, এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি? যেতে যেতে তন্ময় বিজয়কে কিছু একটা বলে, যেটা আঁচল শুনতে পায়নি। কিছুক্ষণের মধ্যে পার্টি শুরু হয়ে গেল। তন্ময় বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। আঁচল একটা চেয়ারে বসে আছে একাই। তার সামনে হরেক রকম খাবার দেওয়া আছে। আঁচলের চোখ বারবার তন্ময়ের দিকে যাচ্ছে। তন্ময় কেমন যেন অদ্ভুত, সবার সাথে কেমন যেন মিশে যেতে পারে খুব সহজে। তখনই আঁচলের কাছে একটা ছেলে আসে। হ্যাঁ, আমি রনি। আঁচলের দিকে তাকিয়ে কথাটা বলল রনি। আঁচল বলল, জি আমি আঁচল, বসতে পারি? জি। কার সাথে এসেছেন? আপনাকে তো এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আমি তন্ময়ের সাথে এসেছি। ও, আপনি সে আঁচল যাকে তন্ময় পতিতা হোটেল থেকে নিয়ে আসছে? কথাটা শুনেই আঁচলের মন খারাপ হয়ে গেল। আঁচল বুঝতে পারে তন্ময় সবাইকে আঁচলের ব্যাপারে বলে দিয়েছে। এটা আঁচলের মনে খুব খারাপভাবে আঘাত করে। আঁচল মাথা নিচু করে বসে আছে। তখন রনি বলল, তন্ময় তো ব্যস্ত আছে, চলেন আমার সাথে, কিছুক্ষণ দুজনে একটু আনন্দ করি। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছেন না? আরে, টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি বাড়িয়ে দেব। আমাকে কিছু সময় দিলেই হবে। ততক্ষণে তন্ময়ও কিছু জানতে পারবে না। এই কথা বলে রনি যখনই আঁচলের হাত ধরে, আঁচল রেগে গিয়ে রনির হাত ছাড়িয়ে রনির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দ শুনে সবার দৃষ্টি আসে আঁচলের দিকে। তন্ময় সাথে সাথে আঁচলের কাছে এসে বলল, আঁচল, কি হয়েছে? রনি গালে হাত দিয়ে রাগে গজগজ করছে। আঁচল কিছু বলার আগে রনি বলল, এই পতিতা মেয়ের অনেক তেজ, আমার গায়ে হাত তুলছে। ওকে তো আজ আমি। এই কথা বলে রনি আঁচলের চুলের মুঠি চেপে ধরে। এটা দেখে তন্ময়ের শরীরে যেন আগুন ধরে যায়। তন্ময় রনির হাত ছাড়িয়ে রনিকে বলল, তোর সাহস কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তুই সাহসের কি দেখলি? তুই তো এই মেয়েকে ব্যবহার করার জন্য রেখেছিস তোর সাথে। আমি না হয় কিছুক্ষণ থাকতে বলছি, আমি তো টাকা বাড়িয়ে দেব বলছি। তন্ময় এবার রেগে গিয়ে রনির নাক বরাবর একটা ঘুষি দিতেই রনির নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে। রনির নাকে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। তুই একটা পতিতার জন্য আমার গায়ে হাত তুললি? আরে তুই তো এই মেয়েকে ব্যবহার করে 2 দিন পরে ছুঁড়ে ফেলে দিবি। তন্ময় নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। রনিকে এবার মারতে মারতে মাটিতে শুয়ে দেয়। তখনই তন্ময়ের বাকি বন্ধুরা এসে তন্ময়কে আটকে দেয়। রনি তন্ময়কে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তন্ময় নিজেকে অনেক বড় অপরাধী মনে করছে। তার জন্য তো আজ আঁচলকে এত কথা শুনতে হয়েছে। আঁচল সরি। আঁচল কোনো কথা বলল না। তন্ময় আঁচলকে নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ আগেও হাসি খুশিতে থাকা মেয়েটা হঠাৎ করে মনমরা হয়ে গিয়েছে। এই ব্যাপারটা তন্ময়ের কাছে খুব খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায়। তন্ময় বাসায় গিয়ে মা বাবাকে চিৎকার দিয়ে ডাকতে শুরু করে। তন্ময়ের ডাকে সবাই নিচে চলে আসে। তন্ময়ের আম্মু কাছে এসে বলল, কী রে, কী হয়েছে? এ কি, আঁচলের মন খারাপ কেন? ওখানে কি কোনো ঝামেলা হয়েছে? আম্মু, আমি কালকের মধ্যেই আঁচলকে বিয়ে করব। তোমরা সব কিছুর ব্যবস্থা করো। তন্ময়ের কথা শুনে আঁচল রীতিমতো অবাক হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তন্ময় রেগে আছে, তাই সে হয়তো এমন ডিসিশন নিয়েছে। কথাটা বলে তন্ময় উপরে চলে গেল। সবাই হতবাক হয়ে আছে, কিন্তু আঁচল বাদে বাকি সবাই খুশি, কারণ সবাই আঁচলকে খুব পছন্দ করে। তন্ময়ের আম্মু আঁচলের কাছে এসে বলল, আঁচল, ওখানে কি কোনো ঝামেলা হয়েছে? আঁচল এবার সব কিছুই খুলে বলল, যাক, সমস্যা নেই। আমার ছেলেটা রাগের মাথায় সঠিক একটা ডিসিশন নিয়েছে এই প্রথম। আঁচল শুধুই ঝামেলা হয়েছে এটাই বলেছে, কিন্তু ছেলেটা যে আঁচলকে বাজে কথাগুলো বলেছে সেটা বলেনি। এটা শুনলে হয়তো উনিও কষ্ট পাবে। আন্টি, এটা হয় না। যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আর তুমিও বিয়ের জন্য প্রস্তুতি নাও। আমি আমার ছেলের জন্য তোমার মতো একটা মেয়ে খুঁজেছি। বৃষ্টি এসে আঁচলকে নিয়ে তার রুমে নিয়ে গেল। আঁচলকে কিছু বলার সুযোগ দেয়নি। আঁচল নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তন্ময় রুমের দিকে চলে যায়। আঁচল তন্ময়ের রুমের দরজার সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে ভেতর থেকে তন্ময় বলে ওঠে,
দরজা খোলা আছে, ভেতরে আসো। আঁচল ভিতরে গিয়ে দেখে খাটের উপরে বসে আছে তন্ময়। তন্ময় এখানে আঁচলকে দেখে বসা থেকে দাঁড়িয়ে বলল, তুমি এখানে কিছু বলবে নাকি? আপনি এসব কি শুরু করেছেন? ছেলেখেলা পেয়েছেন আমাকে? কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার জন্য অনেক করেছেন, আর কিছু করার দরকার নেই। আমি আপনাদের বাসা থেকে চলে যাব। আর কিছু বলবে? বলা শেষ হলে নিজের রুমে যাও। অনেক রাত হয়েছে। বিয়ের আগে আমাদের একসাথে দেখলে মা বাবা কি মনে করবে? দেখুন, আমি ফান করছি না। আমি চলে যাব। আপনি হুট করে একটা ডিসিশন নেবেন আর আমি রাজি হয়ে যাব কিভাবে ভাবলেন? কিভাবে ভাবলাম? এই কথা বলে তন্ময় আঁচলের দিকে এগিয়ে যায়। তন্ময়কে এগিয়ে আসতে দেখে আঁচল পা টিপতে টিপতে পেছনে যেতে থাকে। আঁচল যতই পিছনের দিকে যাচ্ছে তন্ময় ততই এগিয়ে আসছে। একটা সময় আঁচল দেওয়ালে ঠেকে দাঁড়িয়ে যায়। তন্ময় আঁচলের দুই সাইডে হাত দিতেই আঁচলের বুকের ভিতর ধূপধাপ শব্দ শুরু হয়। ক্রমশ আঁচলের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তন্ময় নিজের মুখ আঁচলের ঠোঁটের দিকে এগিয়ে নিতেই আঁচল চোখ বন্ধ করে। আঁচলের অবস্থা দেখে তন্ময় হেসে ওঠে আর আঁচলের থেকে সরে এসে খাটের উপরে বসে পড়ে। আঁচল হাসির শব্দ শুনে চোখ খুলে তাকায়। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে রুমে গিয়ে ভাবো। আঁচল কোনো কথা বলতে পারল না। সে দৌড়ে তন্ময়ের রুম থেকে বের হয়ে বৃষ্টির রুমে চলে গেল। আঁচল রুমে গিয়ে দেখে বৃষ্টি বসে আছে। বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে বেশি কথা বলতে নেই ভাবি। আঁচল কিছুই বলতে পারল না। সে এগিয়ে শুয়ে পড়ে। বৃষ্টি বুঝতে পারে আঁচল লজ্জা পেয়েছে, তাই সেও আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই নাস্তা করতে যায়। তখনই তন্ময়ের আব্বু তন্ময়কে বলল, তন্ময়, আমরা কি তাহলে বিয়ের আয়োজন শুরু করব নাকি? হ্যাঁ মা, আঁচল তোমার কোনো আপত্তি না থাকলে আমরা তাহলে আজকের মধ্যে সব রেডি করে ফেলি। আগামীকাল তোমাদের বিয়ে। আঁচল কিছুই বলতে পারছে না। সে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সবাই বুঝতে পারে আঁচলের কোনো আপত্তি নেই। তাহলে আমি আমার অফিসের সবাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি। আজকের মধ্যেই লাইটিং হয়ে যাবে, কাল বিয়ে। তারপর সবাই খাবার খেয়ে নেয়। তন্ময় খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। তন্ময়ের পিছনে আঁচলও গেল। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? আপনি কি ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, আর সব থেকে বড় কথা, তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছে। আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। আঁচলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তন্ময়। আঁচল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে নিজের করে পেতে চাই। উইল বি ইউ মাই বাচ্চার আম্মু। তন্ময়ের এমন প্রপোজে খিলখিল করে হেসে দেয় আঁচল। এটা কেমন প্রপোজ হলো? ইউনিক। তন্ময় উঠে আঁচলের হাত ধরে বলল, হবে কি তুমি আমার প্রিয়তমা? আমাকে সুযোগ দেবে তোমার পাশে থাকার? আঁচল লজ্জায় লাল হয়ে গেল। সে মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তন্ময় সাথে সাথে আঁচলকে জড়িয়ে ধরে। এই যে মিস্টার, আমাদের এখনও বিয়ে হয়নি। ওহ আচ্ছা, সরি। আঁচল তন্ময়ের রুম থেকে বের হয়ে চলে গেল। দেখতে দেখতে চলে এলো বিয়ের দিন। বাড়িতে লাইটিং করা হয়েছে। বাড়িতে অনেক মেহমান এসেছে। আঁচলকে রেডি করে নিয়ে আসা হলো। সাথে তন্ময়ও আছে। দুজনকে চেয়ারে বসানো হলো। সবাই দুজনকে শুভেচ্ছা জানাচ্ছে। হঠাৎ করে একজন আঁচলের কাছে এসে শুভেচ্ছা জানাতেই আঁচল দাঁড়িয়ে যায়। বাবা, আপনি? আঁচলের মুখে বাবা শব্দটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আঁচলের বাবা এতক্ষণ ধরে নিজের মেয়েকে খেয়াল করেনি। সেও আঁচলকে এখানে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিয়েছে। এদিকে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গিয়েছে। আঁচল, মা, আমি তোদের অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুই এতদিন কোথায় ছিলি মা? বাড়ি থেকে বের করে দিয়ে খোঁজার কারণ বুঝলাম না। আপনি তো আমাদের বাসা থেকে বের করে দিয়েছেন। আমার অসুস্থ মাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি। কত বিপদ গিয়েছে আমাদের উপরে, আপনি তো জানেন না তা। আপনাকে বাবা বলে ডাকতেও আমার খারাপ লাগছে, কিন্তু আপনাকে এখানে দেখে নিজের আবেগ কন্ট্রোল করতে পারিনি। প্লিজ ক্ষমা করবেন আপনাকে বাবা বলে ডাকার জন্য। মারি, তুই আমাকে ক্ষমা করে দে। সেদিন আমি তোদের সাথে খারাপ আচরণ নিজে থেকে করিনি। আমাকে বাধ্য করা হয়েছে। তোরা চলে যাওয়ার পরই সেই মহিলা আমাকেও বাসা থেকে বের করে দিয়েছে। আমার সাথে ছলনা করে আমাদের সব কিছুই তার নামে করে নিয়েছে। সেদিন তোদের বাসা থেকে বের না করলে তোদেরকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। আমি সেদিন নিজেও অনেক কান্না করেছি। আমি জানি আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি তোদের বাঁচতে এমন অন্যায় করেছি। আমাকে তুই ক্ষমা করে দিস মা। জানি আমি ক্ষমার অযোগ্য। পারলে ক্ষমা করে দিস। তোর মাকেও বলিস আমাকে ক্ষমা করে দিতে। মা আর নেই। মানে? মা মারা গিয়েছে। আমার জন্য সব কিছু হয়েছে। মানুষটাকে আমি পশুর মতো আচরণ করেছি। আমি ভালো স্বামী অথবা বাবা হওয়ার যোগ্য না। আঁচলের বাবা তন্ময়ের বাবার কাছে গিয়ে বলল, স্যার, আমি জানি আমার মেয়ে আপনাদের এখানে সুখে থাকবে। তবুও বলছি এই মেয়েটাকে দেখে রাখবেন। আমি বাবার দায়িত্ব কখনো ভালোভাবে পালন করতে পারিনি। আপনি অনেক বড় মনে মানুষ।
আপনার বাড়ির বউ হয়ে থাকাটা আঁচলের ভাগ্যের ব্যাপার। স্যার, আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আমার মেয়ে বলতে চাই না, কারণ আমি বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। মেয়েটাকে দেখে রাখবেন স্যার। উনি আঁচলের কাছে গিয়ে বলল, তোর জন্য দোয়া করি, তুই সুখী হ, আর পারলে এই বাবাকে ক্ষমা করে দিস। আঁচলের মাথায় হাত বুলিয়ে দিয়ে উনি চলে যেতে নিলেই আঁচল হাত ধরে বলে, বাবা, আজ আমার বিয়ে। মা তো আমাকে ছেড়ে চলেই গিয়েছে, তুমিও চলে যাবে আমাকে ছেড়ে? বাবা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে হাওমা করে কান্না করতে শুরু করে। বাবা মেয়ের এমন দৃশ্য দেখে সবার চোখে পানি চলে এসেছে। তন্ময়ের বাবা আঁচলের বাবার কাঁধের উপরে হাত রেখে বলল, বেআই সাহেব, বিয়ের কাজ তাহলে এবার শুরু করি, কি বলেন? স্যার, আমি আপনার অফিসের এক থাক, আর বলতে হবে না, আজ থেকে আপনি আমার বেয়াই। দুজন কোলাকুলি করে। তারপর কিছুক্ষণের মধ্যেই বিয়ে হয়ে যায় আঁচল আর তন্ময়ের। সবাই অনেক খুশি। আঁচল বাসর ঘরে বসে অপেক্ষা করছে তন্ময়ের জন্য, কিন্তু তন্ময় এখনও এলো না। রুমটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বড় একটা ঘোমটা টেনে বসে আছে আঁচল। কিছুক্ষণের মধ্যেই তন্ময়ের আগমন ঘটে। তন্ময় এসে আঁচলের পাশে বসে। আঁচল তন্ময়ের পা ছুঁয়ে সালাম করে। তারপর আঁচল আবার বড় একটা ঘোমটা টেনে বসে পড়ে। তন্ময় আঁচলের ঘোমটা সরিয়ে আঁচলের মুখ উপরের দিকে তুলে বলল, আজ আমার বউকে তো খুব সুন্দর লাগছে, যেন আকাশ থেকে নেমে আসে একটা লাল পরী। আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি আঁচল। আঁচল তো লজ্জায় লাল হয়ে গেল। আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। আমার লজ্জা লাগে না বুঝি? ইস রে, আমার লজ্জাপতি লতা। লতা না, আমি আঁচল। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কি, বাসর রাতে মানুষ ঘুমায় নাকি? আজ তোমাকে নিজের করে পেয়েছি, আর বলছো ঘুমোতে? আচ্ছা, আপনি জেগে থাকুন, আমি ঘুমাই, ওকে? না, ও বউ শোনো। তন্ময়ের এইসব দেখে আঁচল মুসকি মুসকি হাসছে। জানি আপনারাও হাসছেন, হেসে নেন। কি হয়েছে? হবে নাকি? কি হবে? আরে ওইটা, অদ্ভুত। ওইটা কোনটা? আরে, পাঠকেরা সব তাকিয়ে আছে, তাদের সামনে এগুলো কিভাবে বলি, তুমি কি বোঝো না? না না, বললে কিছু হবে না, ওকে। এই কথা বলে তন্ময় লাইট অফ করে দিল। তারপর আমিও কিছু দেখি নাই, তাই আপনাদেরও কিছু বলতে পারলাম না।